দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন হাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। একটা অদ্ভুত সময় যাচ্ছে, অদ্ভুত সময় এই কারণে বলছি আমরা এর আগে যেটা শুনতাম যে 2 পা এগিয়ে 1 পা পিছাতে হয়, ঠিক তেমনই একটি প্রক্রিয়া চলছে ইরান এবং আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের শান্তি প্রক্রিয়া নিয়ে। যুদ্ধটা কি থামানো হচ্ছে, অর্থাৎ যুদ্ধটা কি আদৌ থামবে, কিংবা থামার জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেই জায়গায় কতটা শক্তভাবে সেটা নেওয়া হচ্ছে, যেসব জায়গায় আপোষ করা দরকার সেসব জায়গায় আপোষটা কতটুকু করা হচ্ছে, কিংবা ছাড়টা কতটুকু দেওয়া হচ্ছে। আমেরিকা তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে কিছু করবে না, ইরানও তার স্বার্থ বিসর্জন দিয়ে করবে না, কিন্তু দুপক্ষকেই একটা জায়গায় আসতে হবে যেখানে কিছুটা ছাড় দিয়ে হলেও এই শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হতে হবে। সেই জায়গায় কতটা অনমনীয়, কতটা তারা কঠোর হয়ে আছেন, কতটা শিথিলতা দেখাচ্ছেন, সেসব বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ আছে। আলোচনা করতে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর একটা হামলার যে আশঙ্কা ছিল, অর্থাৎ তুর্কিতে গত মাসে তিনি ন্যাটো সম্মেলনে যোগ দিতে গেলেন, ফেরার পথে তার বিমান পরিবর্তন নিয়ে যে নাটকীয়তা হলো, এবং সেক্ষেত্রে নিশ্চিত হামলার আশঙ্কা আছে জানার পরও সেই এয়ারফোর্স ওয়ানে একেবারে আমাদের মন্ত্রিসভার সদস্যদেরকে রেখে দেয়া, মিডিয়া কর্মীদেরকে রেখে দেয়া, সেটা কতটা যৌক্তিকতা হয়েছে, কতটা তাদের নিরাপত্তার বিষয়টি ভাবা হয়েছে, সেসব বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে। আমরা এইসব বিষয়ে কথা বলবো। কথা বলতে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বর্ষীয়ান রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক আব্দুল লতিফ সম্রাট। আমাদের সাথে যুক্ত হয়েছেন কেন্টাকি ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনসের শিক্ষক ডক্টর নাজমুস সাকিব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা ধন্যবাদ। জি, আমরা যে অনিশ্চয়তা নিয়ে কথা বলছিলাম, ডক্টর নাজমুস সাকিব, ইরান প্রসঙ্গে আপনার কাছ থেকে একটু শুরুতে শুনতে চাই। আপনি ইন্টারন্যাশনাল রিলেশনসের শিক্ষক। এই দুটো জায়গা, অর্থাৎ আমেরিকা এবং ইরান তো একেবারে স্বতন্ত্র দুটো দেশ নয়, এর পিছনে অনেক ইন্টারেস্ট গ্রুপ আছে, অনেক স্বার্থ রয়েছে, অনেকগুলো দেশের ভূমিকাও রয়েছে সেখানে। এই জায়গায় রিলেশনটা বিল্ড আপের জায়গা তো আমরা দেখছি না, বরং যে শান্তি প্রক্রিয়া সেটিকে নতুন নতুন শর্ত এনে প্রতিদিনই নতুন নতুন শর্ত যোগ করে কত বেশি কঠিন করে দেওয়া হচ্ছে, কত বেশি দূরে ঠেলে দেওয়া হচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, আপনি ধন্যবাদ। আমার মনে হয় যে আসলে বিষয়টা খুবই জটিল হয়ে গেছে। আমরা যখন জুন মাসে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হতে দেখেছিলাম, তখন যে ক্ষীণ আশাটা আমাদের সবার মধ্যে ছিল যে বোধহয় একটা নেগোশিয়েটেড সেটেলমেন্টের দিকে আমরা সবাই যাচ্ছি, এবং কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে দুই পক্ষের দিক থেকেই আমরা একটা মাঝামাঝি জায়গায় গিয়ে দুই পক্ষ হয়তো মিলিত হবে এবং শান্তির দিকে ব্যাপারটা এগোবে। সেই জায়গা থেকে যদি আমরা এখনকার অবস্থা দেখি, তাহলে জাস্ট গত 2 দিন আগে ইরান যে সমস্ত দাবি দিয়েছে সেটার দিকে তাকালে বোঝা যাচ্ছে যে ইরান কিন্তু আর নেগোসিয়েশন করার বা নেগোসিয়েটেড সেটেলমেন্টে যাওয়ার কোনো রাস্তা রাস্তা বাকি রাখেনি। ইরানের পক্ষ থেকে যেগুলো বলা হয়েছে এগুলো হচ্ছে একরকমের ডিম্যান্ড, একরকমের আপনার সারেন্ডার ডকুমেন্ট তুলে দেওয়া হয়েছে আমেরিকার হাতে। এবং সেখানে কেন আমি বলছি এই কথাটা একটু যদি বলি, যে এখন যে বিষয়গুলো আছে বাকি, মানে যুদ্ধ যখন শুরু ছিল তখন তো মানে আমেরিকার তরফে বিভিন্ন রকমের ডিমান্ড করা হয়েছিল, কিন্তু এখন যে বিষয়গুলো বাকি রয়েছে সেগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, সেগুলো হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজটা খুলে দেওয়া হবে কি হবে না, ইরানের তেল বিক্রির উপরে স্যাংশনগুলো উঠানো হবে কি হবে না, সিজ ফায়ার হবে কিনা, এবং সেই সিজ ফায়ারটা কত বিস্তৃত হবে, লেবাননে হবে কিনা, কারা স্ট্রেট অফ হরমুজের উপর দখল রাখবে, ইরান কি টোল বসাতে পারবে কি পারবে না, আমেরিকান মিলিটারি যে বেসগুলো আছে সেগুলোর ভবিষ্যৎ কি হবে, ইরানের উপর আরো যে সমস্ত স্যাংশন আছে সেগুলো কি থাকবে কি থাকবে না, ইরানের যে সমস্ত অ্যাসেট আমেরিকা নিজের কাছে নিয়ে রেখে দিয়েছে সেগুলো কি মুক্তি দেওয়া হবে কিনা, এবং ইরান যে দাবি করেছিল ক্ষতিপূরণের সেগুলো দেয়া হবে কিনা, এবং ফাইনালি বাট নট দ্য লিস্ট ডেফিনেটলি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামটার ভবিষ্যৎ কি হবে। সেই সমস্ত প্রায় 11টা ইস্যুর কথা আমি বললাম, সেই সমস্ত কিছুর মধ্যে ইরানের এখনকার যে পজিশন সেটা হচ্ছে যে প্রথম 10টা বিষয়ে ইরানের সুস্পষ্ট ডিমান্ড আছে। এই ডিমান্ডগুলো যতক্ষণ পর্যন্ত না আমেরিকা পূরণ করছে ততক্ষণ পর্যন্ত ইরান 11 নম্বর বিষয়ে অর্থাৎ নিউক্লিয়ার বিষয়ে কথা বলাই স্টার্ট করবে না। ইভেন কোনো চুক্তি, কোনো সমঝোতা, কোনো ডায়ালগ এটার শুরু করার জন্য ইরানের
পূর্ব শর্ত হচ্ছে বাকি 10টা বিষয়ে ইরান যা চাইছে সেটা দিয়ে তারপরে সে কথা শুরু করবে। তো আমরা প্রশ্ন করতে পারি যে এই অনমনীয় অবস্থায় কিভাবে পৌঁছালাম, এটা তো হঠাৎ করে আজকে এখানে পৌঁছায়নি। সে জায়গায় আমরা দেখেছি যে বারংবার প্রত্যেকটা স্টেপে ইরান কিন্তু তার দাবিগুলোকে আরো শক্তিশালী করেছে এবং কোনো অংশেই কিন্তু ইরান কমায়নি। যেমন আগে ইরান বলেছিল লেবাননে যুদ্ধ থামাতে হবে, নতুন দাবির মধ্যে আছে যে সমগ্র প্যালেস্টাইনে যুদ্ধ থামাতে হবে, গাজায় যুদ্ধ থামাতে হবে। ঠিক মানে এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো ইরান যে কারণে এই দাবিগুলো করার সামর্থ্য রাখছে সেটা হচ্ছে যে ইরানের হাতে এখন অনেক কার্ড আছে এবং আমেরিকার হাতে যে লেভারেজ গুলো ছিল সেগুলো কিন্তু একদম শেষের দিকে তো এসে পৌঁছেছেই এবং স্ট্র্যাটেজিক রিজার্ভ অফ অয়েল বা গ্যাস সেটা যেই জায়গায় তলানিতে এসে ঠেকছে সেটা কিন্তু আরেকটা কারণ ইরানের এই রকমের স্ট্রং পজিশন নেওয়ার। তো আমার কাছে পুরো বিষয়টা একদমই গ্লুমি মনে হয়। এখান থেকে আমি কোনো নেগোশিয়েটেড সেটেলমেন্টের অবস্থা দেখি না। হয় এক পক্ষ এখান থেকে কোনোভাবে বের হয়ে যাবে অথবা এটা এসকেলেট করে আরো যুদ্ধমুখী হবে। এই দুইটা সলিউশনের যে কোনো একটার দিকে যাবে বলেই আমার মনে হয়। আপনার দ্বিতীয় যে সলিউশনটার কথা আপনি বললেন যে যুদ্ধের দিকে যাওয়া, আমরা আমেরিকার হয়তো কিছু কিছু জায়গায় সীমাবদ্ধতা এখন পর্যন্ত আমেরিকা হিসেবের মধ্যে নিচ্ছে। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের কথা আমেরিকাকে ভাবতে হচ্ছে। আমেরিকার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র 60% বেশি খরচ হয়ে গেছে, সেগুলো নিয়ে ভাবতে হচ্ছে। কিন্তু গ্রাউন্ড ট্রুপের ইস্যুটা তো এখনো আছে। আমেরিকা যদি মনে করে যে ইরান তার অবস্থানে অনড় থাকবে, একেবারে জোর করে ব্ল্যাকমেল করে তাদের দাবিগুলো আদায় করে নিতে পারবে, আমেরিকান অ্যাসপেক্ট থেকে আমি বলছি, সেই জায়গায় আমেরিকা যদি মনে করে যে তাহলে তাদেরকে চূড়ান্ত একটা শিক্ষা দিতে হবে, ইরান কি সেই চূড়ান্ত শিক্ষাটা সামাল দেওয়ার মতো? তাদের নিজস্ব অর্থনীতির ভঙ্গুরতা, তাদের নিজস্ব রাজনৈতিক অস্থিতিশীলতা, তাদের নিজস্ব বিশেষ করে আইআরজিসির সাথে যে একটা দূরত্ব তৈরির কথা আমরা মাঝে মাঝে শুনি, সেই সব জায়গাগুলো সামাল দিয়ে উঠতে পারবে? দেখুন, ইরানের বিষয়টা একটু ভিন্ন এই কারণে যে ইরান তো আর 10টা গণতান্ত্রিক দেশের মতো না যে সেখানে হচ্ছে জনমতের চাপে পড়ে সরকার আসলে খুব বেশি একটা প্রভাবিত হয় বা সেখানে এক ধরনের আপনার ট্রানজিশন অফ পাওয়ার ঘটবে যে এখন যে সরকার আছে তারা যদি চলে যায় সামনের ইলেকশনে তাহলে হয়তো সম্পূর্ণ ভিন্ন মতের একটা সরকার আসবে, এরকম অবস্থা তো ইরানে বিরাজ করে না। ইরানে যেই সরকারে আসুক তাকে সরকার চালাতে হবে হচ্ছে একটা ইসলামিক রেভলিউশনারি ফ্রেমওয়ার্কের মধ্যে, ভেলায়েতে ফকির মধ্যে। সুতরাং সেই জায়গা থেকে দেখলে ইরান অলরেডি কুশনড। ইরানের উপর এই চাপগুলো প্রয়োগ এর আগে যা করা হয়েছে, স্যাংশন সর্বাত্মকভাবে যা দেয়া হয়েছে এবং বিশেষ করে মিলিটারি অ্যাসপেক্ট থেকে আমেরিকা বাকি সবকিছুই ট্রাই করে ফেলেছে। সবচাইতে বেশি দ্রুত শেষ হয় এরকম একটা এয়ার, মানে শেষ হয় গোলা বারুদ, এরকম একটা এয়ার ক্যাম্পেইন আমেরিকা করেছে, যেটা আপনি বললেন যে 60%-এর মতো রসদ শেষ। এরপরে নেভাল ব্লকেট করেছে, অর্থাৎ এয়ারফোর্স ট্রাই করা হয়েছে, ফেল করেছে, নেভি ট্রাই করা হয়েছে, ফেল করেছে। বাকি থাকে তো এই একটাই, সেটা হচ্ছে গ্রাউন্ড ফোর্স। এখন সেটা রাজনৈতিকভাবে অসম্ভব বিপজ্জনক এবং কস্টলি হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য, কারণ ইরাকের চাইতে অনেক গুণ বড় একটা দেশ হচ্ছে ইরান এবং সেটার জিওগ্রাফির দিকে তাকালে এটা একটা গ্যারিসন, সেটার পপুলেশন অনেক বড়, সেটা মিলিটারি আরো অনেক বড় এবং সেটার যে অ্যালায়েন্স সিস্টেম মিডল ইস্টে সেটা আরো অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি করার সক্ষমতা রাখে, যেটা আমরা বিভিন্ন সময় থ্রেট দেখেছি, এখনো কার্যকর হতে দেখিনি। লোহিত সাগর বা সুয়েজ ক্যানাল বন্ধ করার ক্ষমতা ইরানের অ্যালাইদের আছে। তো গ্রাউন্ড অপারেশনের কথা আপনার যদি মনে থেকে থাকে, ইরানের ফরেন মিনিস্টারকে একবার জিজ্ঞেস করা হয়েছিল বেশ কয়েক মাস আগে যে আপনারা গ্রাউন্ড ইনভেশনের ব্যাপারে আপনারা কতটুকু প্রস্তুত। তিনি একটা স্মার্ট, একটা পাকা হাসি দিয়ে বলেছিলেন উই আর ওয়েটিং ফর দেম। এর কারণ হচ্ছে ইরানের গ্র্যান্ড স্ট্র্যাটেজির পার্ট হচ্ছে আমেরিকাকে ড্র্যাগ করে নিয়ে এসে, তাদের গ্রাউন্ড ফোর্সেসকে ড্র্যাগ করে নিয়ে এসে ইরাকের চাইতেও আরো বেশি নাজেহাল করা অথবা ভিয়েতনামের চেয়েও নাজেহাল করা। যেটা আমি আজকেই শুনছিলাম একজন বিখ্যাত প্রফেসরের কথায় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানি যে ফর্মিডেবল ফোর্স ছিল আমেরিকার বিপক্ষে, তারপরে ইরানের মতো এত বড় প্রতিপক্ষের সাথে আর আমেরিকা কখনো যুদ্ধ করেনি। সো এটাই সম্ভবত সেই কারণ যে কারণে আমরা এখনো গ্রাউন্ড অপারেশন দেখিনি। তবে গ্রাউন্ড অপারেশন যে একদমই হবে না সেটা উড়িয়ে দেওয়া যায় না, বাট যদি হয় এটা আমেরিকার ডোমেস্টিক সিচুয়েশনের জন্য অত্যন্ত ভয়াবহ রকমের খারাপ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে জনাব আব্দুল লতিফ সম্রাট। আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, ইরানের যে একটা দৃঢ় অবস্থান কিংবা তারা তাদের শর্তগুলো জানিয়ে দিয়েছে, আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের কাছে 6টি শর্ত দেওয়া হয়েছে।
আমাদের ডক্টর নাজমুস সাকিবও শর্তগুলো নিয়ে 10টি শর্তের মতো আলোচনা করলেন। ইরানের অবস্থানটা আমরা অনেকটুকু বুঝতে পারছি, তারা বলটা ছুড়ে দিয়েছে, এখন বল আমেরিকার কোর্টে। ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আমেরিকার হাতে কি কি বিকল্প আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত এইটা বিকল্পের চাইতে এদের হইল হাউ মাচ দিস টু কান্ট্রিজ ক্যান সাস্টেইন, এইটা হইল তাদের প্রত্যেক যারা আছে তাদের এই জিনিসগুলা বিবেচনায় নিতে হচ্ছে। এখন আমেরিকার যে অবস্থা, আমেরিকার জন্য যে অবস্থা এখন আছে, এই অবস্থায় ধরেন তাদের এয়ার ক্যাম্পেইন আরো জোরদার করতে পারে, নেভাল ব্লকেড আরো ইফেক্টিভ করার চেষ্টা করতে পারে, কিন্তু অনেকগুলি জিনিস আপনি খেয়াল করছেন কিনা জানি না, আসতেছে বিভিন্ন সামাজিক মাধ্যমেও, ওখানে কিন্তু ইরান এয়ার ক্যাম্পেইনের এগেনস্টে এখন একটা বিরাট সাপোর্ট পাচ্ছে রাশিয়ার SU-400 থেকে এবং চায়নার জ্যামিং ডিভাইসেস থেকে। এতে আগের মতো একতরফা এয়ার ক্যাম্পেইন করার মতো অবস্থা আমেরিকার নাই। এছাড়া গোলা বারুদ রসদের ঘাটতি, এবং আপনারা লক্ষ্য করছেন যে এই যে কুয়েত থেকে শুরু করে বিভিন্ন আমেরিকান ঘাঁটিগুলোকে গুড়ায় দিছে, এটাও কিন্তু তারা ঠেকাতে পারে নাই, কারণ তাদের যে ডিফেন্স মেকানিজম প্যাট্রিয়ট যে ডিফেন্স ডিভাইসেস, সেগুলাও এখন ব্যাটারি আর নাই। সেগুলোর কারণে তারা এখন অলমোস্ট, বিশেষ করে ঘাঁটিগুলি ডিফেন্সলেস, তাদের সৈন্যরা দৌড়াচ্ছে। এই মতো অবস্থায় আপনি ধরেন আমেরিকার 200 এত বছরের 250 বছরের ইতিহাসে কখনো এরকম দেখা যায় নাই যে আমেরিকা এত অসহায় অবস্থা তাদের কোনো সময় হয় নাই যে আমেরিকার সোলজারগুলি তাদের ঘাঁটি ছেড়ে প্রাণ ভয়ে পালাচ্ছে। এখন ধরেন যদি আমরা সবাই জানি আমেরিকা এখন আমাদের বর্তমান প্রেসিডেন্টের জনপ্রিয়তা 30+ চলে গেছে, 67+ পপুলেশন তাকে সাপোর্ট করে না। এবং যেহেতু এইটা গণতান্ত্রিক দেশ, মিড টার্ম নির্বাচন সামনে আছে, ইতিমধ্যে আমরা লক্ষ্য করতেছি এই অ্যান্টি ওয়ার ক্যাম্পেইন করা অনেকগুলি ডেমোক্রেটিক ক্যান্ডিডেট তাদের এস্টাবলিশ ক্যান্ডিডেটের বিরুদ্ধে ক্যাম্পেইন করে তারা সেই নির্বাচনে, ইনক্লুডিং মিশিগানের এই আব্দুল আহমেদ ও আল সাইদ অলরেডি জিতছে, এবং অন্যান্য জায়গায়ও খুব এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে যে কোনো মুহূর্তে এইটা এই সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ব্যালেন্স শিফট করতে পারে। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করতেছিল যে এরা যদি কোনো কারণে এটা শিফট করতে পারে তাহলে তো তোমার নামে আবার ইনভেস্টিগেশন একটার পর একটা শুরু হবে এবং ফাইনালি তোমাকে করবে, ইমপিচও করবে তারা। তা এখন ব্যাপারটা শোন, এবং আমি বলছি আপনি চিন্তা করে দেখেন 250 বছরের ইতিহাসে কোনোদিন আমেরিকান প্রেসিডেন্ট পালায়া দ্বিতীয় প্লেনে ফিরতে হয়েছে ঘরে, এর কোনো রেকর্ড নাই। তাহলে কতটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আছে। বাকি আপনি প্রথমে আলোচনার শুরুতে বলছিলেন যে যেটা অরিজিনাল এয়ারফোর্স 1, সেটাই কিন্তু ভাইস প্রেসিডেন্ট এবং রুবিও থেকে গেছিল। তার পিছনে অবশ্য কারণ ওরা বর্ণনা করছে যে যদি এত কিছু মানে নেওয়ার পরেও, প্রিকশন নেওয়ার পরেও যদি কোনো কারণে প্রেসিডেন্ট নিহত হয়, শাহাদত বরণ করে, শাহাদত তো না, মানে যদি নিহত হয়, তাইলে তার যে ওই ট্রেডিশন অনুযায়ী নেক্সট ম্যান ভাইস প্রেসিডেন্ট, তারপরে নেক্সট ওয়ান স্পিকার, এবং তারপরে ইন দি লাইন স্টেট সেক্রেটারি অফ স্টেট রুবিও। ওই ধারাটা ঠিক রাখার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে ওই প্লেনে থেকে গেছে। আর আপনারা দেখছেন যে কি ধরনের একটা ওই যে কি গাড়ি এইটাকে বলা যায়, ক্যাটারিং ট্রাক, হ্যাঁ, ওই ট্রাকের মধ্যে করে আমেরিকার প্রেসিডেন্টকে পালাতে হয়েছে। এইটা তো একটা সরাসরি পরাজয়ের একটা সিমটম। আর একটা হইলো, আমি এইটা বলি
দেখেন আমেরিকা ভিয়েতনামে বোম্বিং করে সেই আপনারা যারা জানেন একটু জানলে যে ভিয়েতনামের মাইলাই হত্যাকাণ্ডের কথা জানেন, তারপরে কি সমস্ত করে তাদের কিন্তু আলটিমেটলি পালায় আসতে হয়েছে। আফগানিস্তানের মাত্র সেদিনের কথা, অনেক কিছু করছে, অনেক লোকরে মারছে, কিন্তু আলটিমেটলি পালায় আসতে হয়েছে। কারণ ইট ইজ অ্যাবাউট দি রিজলভ অফ দি পিপল হু ইজ গভর্নিং দেয়ার অ্যান্ড দি পিপল হু আর সাপোর্টিং দেম। এই বিবেচনায় এখন কোথায় এর মধ্যে কিন্তু আপনারা খেয়াল করছেন অলরেডি ট্রাম্প একটা করছে, প্রপোজাল করছে নেতানিয়াহুকে যে তোমরা গাজার থেকে সরে যাও। নেতানিয়াহু পয়েন্ট ব্ল্যাক ফ্ল্যাট বলছে আমরা সরবো না, যতক্ষণ পর্যন্ত আমারা ডিজার্ভ না হবে তারা সরবে না। তারা লেবানন থেকেও তাদের সরতে বলছে, তারা সরবে না। তার মানে কতটুক পর্যায়ে হইলে 250 বছরের প্রথম ইহুদি রাষ্ট্র 70 বছর হওয়ার পরে এই প্রথম আমেরিকান একজন সিটিং প্রেসিডেন্ট ডিরেক্টলি তাদের সঙ্গে অ্যাট অড। এইটা এই জন্যই হয়েছে যে কোনো চয়েস ছিল না বলে তারা যে সমস্ত পদক্ষেপ গুলো নিতেছে এখন, এটা সবাই আমরা বুঝি। সামনের মিড টার্ম ইলেকশন সামনে রেখে অল আউট গ্রাউন্ড ফোর্স কে নামায় দেওয়া হইলে, এবং সেটা যদি খুব সুখকর না হয়, আপনি লক্ষ্য করেন কিন্তু এখন কিন্তু নিউক্লিয়ার যেটা ছিল তাদের ইস্যু, যে নিয়ে তারা ওইখানে গেছিল, যে তাদের মেইন গোল ছিল দুইটা: রিজিমকে আউট করে দিয়ে সোকল্ড একটা গণতান্ত্রিক সরকার ওই রিজা পাহলভির ছেলে টেলেকে দিয়ে, আর 2 নম্বর ছিল যে ওইটা হয়ে গেলে নিউক্লিয়ারের যা কিছু লেফট ওভার, ওই যে 60% পর্যন্ত এনরিচ করা যা কিছু ইউরেনিয়াম আছে সেইখান থেকে নিয়ে আসবে এবং ওখানে সিলগালা করে দিয়ে বলে দিবে যার জীবনে এটা করতে পারে না। এখন কিন্তু এই যে নিউক্লিয়ার আর্মিং এর ব্যাপারটা অনেক পিছনে চলে গেছে, কারণ এই হরমুজ প্রণালীর কারণে সারা পৃথিবী সাফার করতেছে। এবং আপনি যেটা ওই যে সাকিব সাহেব যেটা বললেন যে এরপরে ওদের আরো অক্সিলারি ফোর্স আছে, রেড সিতে আছে, ইচ্ছে করলে সুয়েজ ক্যানালে এফেক্ট করতে পারে। এবং তারা আজকে যে থ্রেটটা দিছে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, একজন জেনারেল ইরানের বলতেছিল যে আমাদের যদি শেষ মিসাইলটাও যদি শেষ হয়ে যায় তারপরেও আমরা জানি হাউ টু হার্ট আমেরিকা। কারণ বলে যে আমাদের প্রত্যেক ম্যাপ করা আছে সারা পৃথিবীতে কোথায় তাদের বিজনেস ইনস্টলেশন আছে, উই উইল ডিস্ট্রয় দেম, দে ক্যানট সাস্টেইন দিস। বলে আমরা তো যা হবে উই আর রেডি ফর দ্যাট। একটা জায়গায় এই আমরা পর্যায়ে বলা যায়, আমি একটু কনক্লুসিভ একটা কথা বলি, এই পর্যায়ে একটা বলা যায় যে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল ফর এনি অ্যানালিস্ট টু ড্রাইভ এ পার্টিকুলার কনক্লুশন দ্যাট হোয়াট ইজ দি নেক্সট। জি, নিঃসন্দেহে এটি আসলে সব জায়গায় আমরা কেউই বলতে পারছেন না। অনেকে বিভিন্ন অপশন বলছেন যে এই অপশন হতে পারে, কিন্তু এইখানেও মানে সমাধান হবে কিনা, মানে যারা সমরাষ্ট্র বিশেষজ্ঞ কিংবা যুদ্ধ বিশেষজ্ঞ তারা কোনো সমাধান খুঁজে পাচ্ছে না, এমন একটি অবস্থায় গিয়ে পড়েছে। ডক্টর নাজমুস সাকিব, একটু আপনার কাছে জানি, সেটা হলো আমেরিকা তো শুরু থেকে এই মিত্রদেরকে খুঁজে পাচ্ছিল না এই যুদ্ধ শুরুর পর থেকে, যাদেরকে আমরা বড় মিত্র হিসেবে চিনি, যাদেরকে আমরা ইরাক যুদ্ধের সময় কাছে পেয়েছি, যাদেরকে অন্যান্য ইস্যুগুলোতে আমরা কাছে পেয়েছি। আমাদের আরেকটা মিত্র ছিল মধ্যপ্রাচ্যে, গালফ দেশগুলো। সেখানে আমরা সৌদিকে দেখছি এখন নতুন করে জোট টোট করছে। এটি কি তারা আমেরিকার যে উপনির্ভরশীলতা সেখান থেকে বের হয়ে যাওয়ার কোনো উপক্রম করবে, নাকি এটি হবে আসলে নিজস্ব আমেরিকার শক্তিকে মধ্যপ্রাচ্যে আরো বেশি শক্তিশালী করা একটি উদ্যোগ? কোনটি আপনার কাছে মনে হচ্ছে? খুবই ভালো প্রশ্ন। আপনি যদি দেখেন যে এই যে রিসেন্ট যে অ্যালায়েন্সটা হলো সৌদি আরব, পাকিস্তান এবং টার্কির, সেটার আগেও কিন্তু আরেকটা অ্যালায়েন্স হয়েছিল পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে প্রাইমারিলি, এবং সেখানে বলা হয়েছিল যে এক্সটেন্ডেড নিউক্লিয়ার ডেটারেন্স পাকিস্তান দেবে, এরকম কিছু স্টেটমেন্টও আমরা দেখেছিলাম। তো
তো সেটা যদিও চলছিল একটা দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসেবে, যেখানে পাকিস্তান এবং সৌদি আরব অনেক রকমের সামরিক সহযোগিতা বিভিন্ন ধাপে বিভিন্ন স্তরে করে আসছিল আগে থেকে, সেটাকে একটা ফর্মাল মিউচুয়াল ডিফেন্স প্যাক্টের জায়গায় নিয়ে গেল, যেটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা। এবং এখন টার্কিকে নিয়ে আসা, এটা আরো আরো বড় বিস্তৃত হলো বিষয়টা। কিন্তু এখানে আপনি দেখবেন যে অ্যালায়েন্স সিস্টেমের মধ্যে, আমেরিকান যে অ্যালায়েন্স সিস্টেম, সেটার মধ্যে তো টার্কি সরাসরি আছে, নেটো একটা দেশ। পাকিস্তান হচ্ছে একটা মেজর নন নেটো অ্যালাই। সৌদি আরবিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে আমেরিকান সৈন্যের উপস্থিতি আছে, এবং সেটাও সরাসরি ডিফেন্স প্যাক্ট না হলেও একটা অ্যালায়েন্স সিস্টেমের মধ্যে। তাহলে কেন আবার নতুন করে এই অ্যালায়েন্সটা করা প্রয়োজন হলো, সেটার জায়গায় দেখলে বুঝতে হবে যে আমেরিকান সক্ষমতা, সেটা যে বিরাট বড় একটা হুমকির মুখে পড়লো, সেটা নিয়ে তো আসলে কোনো সন্দেহ নাই। এই যুদ্ধে এই পুরো রিজিয়নের দেশগুলোর বোঝা হয়ে গেছে যে আইদার আমেরিকা ইনকেপেবল অর আমেরিকা আনউইলিং। আমরা যেটা দেখেছিলাম যে ইরান যখন হোরাইজন্টাল এসকেলেশন করে এই গালফ দেশগুলোকে পানিশ করছিল আমেরিকান অ্যাটাকের জবাব হিসেবে, তখন কিন্তু আরব দেশগুলোর তরফে বুদ্ধিজীবীরা অনেকে লেখালেখি করেছেন, এবং তারা বলেছেন যে আমাদের দেশগুলো না প্রোটেক্ট করার কথা ছিল আমেরিকান পেট্রিয়ট মিসাইল দিয়ে, সেগুলো এখন কোথায়? সেগুলো সরিয়ে এখন ইসরায়েলে নেওয়া হয়েছে কেন? আমেরিকা তার নিজের বেজে নিজের সোলজারদেরকে অরক্ষিত রেখে ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য তার এয়ার ডিফেন্স সিস্টেম সরিয়ে নিয়েছিল। তাহলে সেই আমেরিকার উপরে তার অ্যালাইরা কতটুকু আসলে রিলাই করতে পারে? সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটা জোর তৎপরতা আমরা এই রিজিওনাল দেশগুলোর মধ্যে দেখতে পাচ্ছি, যারা নিজেদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য ওই আমেরিকান অ্যালায়েন্স সিস্টেমের বাইরে বের হয়ে যাচ্ছে না, কিন্তু তার উপরে লেয়ারিং করার জন্য আরো যত রকম ভাবে তারা এই ব্যাপারটাকে মজবুত করতে পারে সেটারই একটা পদক্ষেপ নিল। এবং সেখানে পাকিস্তান যেহেতু একটা ডিল ব্রেকার, একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক সক্ষমতা আছে, সো পাকিস্তানের যোগ হওয়াটা একটা বিরাট বড় সিগনিফিকেন্ট ঘটনা। এবং নিউক্লিয়ার ডিটারেন্স আসলে ব্যাপারটা এমন যে ফিজিক্যালি বোম ওখানে মোবিলাইজ করার চেয়েও অনেক বড় ব্যাপার হচ্ছে থ্রেটটা। কেউ যদি এই থ্রেটের মুখে থাকে যে একটা নিউক্লিয়ার ডিটারেন্স ওয়ালা দেশ এরকম প্রতিশ্রুতি দিয়েছে যে সৌদি আরবে অ্যাটাক করলে তারা এই যুদ্ধে সরাসরি যুক্ত হবে, সেটাই অনেক বড় একটা ডিটারেন্স হিসেবে কাজ করে। তো এই সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে এই এলাকার দেশগুলা আমেরিকার উপর আর ওই আমেরিকাকে কিন্তু কিন্তু মনোপলিটা দিতে কিন্তু পারছে না। মানে সৌদি আরব এটি কার বিপক্ষে লড়ার জন্য করছে? ইরানের বিপক্ষে? মানে ইরান যদি সৌদি আরবে হামলা করে, তাহলে তুর্কি এবং পাকিস্তান কি ইরানকে হামলা করবে? এমন কোন শর্ত, এমন কোন বিষয় কি তারা রাজি হয়েছে? তারা আসলে কেন করছে? আমেরিকা থেকে বের হওয়ার জন্য, না ইরানের বিপক্ষে শক্তিশালী হচ্ছে? ইরানের পয়েন্টটা আগে বলি। থিওরিটিক্যালি সৌদি আরবে যে কোনো দেশ অ্যাটাক করুক না কেন, রিগার্ডলেস অফ অরিজিন, সেটা ইসরায়েল হোক, ইরান হোক, বা তৃতীয় অন্য কেউ হোক, থিওরিটিক্যালি এই চুক্তিটা হচ্ছে, যেটা টার্কির ফরেন মিনিস্টার বলেছেন, যে এটা নেটোর আর্টিকেল 5 এর মতো, যে একটা দেশের উপর অ্যাটাক সকল দেশের উপর অ্যাটাক হিসেবে গণ্য হবে। সুতরাং থিওরিটিক্যালি যেই অ্যাটাক করুক তার বিরুদ্ধে অটোমেটিক্যালি এই অ্যালায়েন্সটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এখন কথা থাকে যে তাহলে এটা কার বিরুদ্ধে করলো? কারণ আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান তো এই কনফ্লিক্টে সবচাইতে বড় মেডিয়েটর হিসেবে কাজ করছে, তাই না? আমেরিকা এবং ইরানের মাঝখানে সে মেডিয়েটর। তার মানে ইরানের তরফে নিশ্চয়ই এতটুকু ট্রাস্ট পাকিস্তানকে করা হয় যা যতটুকু ট্রাস্ট করলে কেউ দূত হতে পারে। সুতরাং পাকিস্তান একটা বিরাট বড় বর্ডারও শেয়ার করে ইরানের সাথে। সুতরাং পাকিস্তান যে খুব আগ্রহের সাথে এরকম একটা ইরানের সাথে যুদ্ধে জড়াতে চাইবে, এটা আমার কাছে কোনো রেশনাল ক্যালকুলেশনে মনে হয় না। তো সেই দিক থেকে দেখলে কিন্তু এই অ্যালায়েন্স সিস্টেমের সবচাইতে বড় লুজার হওয়ার একটা থ্রেট বিদ্যমান আছে ইসরায়েলের তরফে। কারণ সৌদি আরব যতই আমেরিকা ঘেঁষা হোক, যখন সৌদি আরব দেখেছে যে কাতার আমেরিকান অ্যালায়েন্স সিস্টেমের মধ্যে থাকা সত্ত্বেও ইসরায়েল কিভাবে কাতারের সভরেন্টি লঙ্ঘন করে দোহাতে বোম্বিং করে তৃতীয় দেশের রাজনৈতিক লিডারদেরকে অ্যাসাসিনেট করার চেষ্টা করেছে, তখন কিন্তু সৌদি আরবের হুঁশিয়ার হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সুতরাং এই প্রশ্নটা উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই যে এই অ্যালায়েন্স সিস্টেম যে আসলে ইসরায়েলের বিপক্ষেও সমভাবে প্রযোজ্য হবে না। সুতরাং আমরা
নিরপেক্ষভাবে বলতে পারি যে আমরা জানি না, এটা অ্যাগনোস্টিক কার বিরুদ্ধে ব্যবহৃত হবে, কিন্তু সকল পক্ষই এখানে সজাগ হয়ে যাওয়ার কথা, যাদের সাথে একটা পোটেনশিয়াল কনফ্লিক্টের সম্ভাবনা আছে সৌদি আরবের সাথে। জি, অনেক ধন্যবাদ আপনার এই বিশ্লেষণের জন্য। আমরা আরেকটা বিষয় একটু আপনার কাছে শুনে নেব, তারপর আব্দুল লতিফ সম্রাটের কাছে যাব। সেটা হলো বোর্ড অফ পিসের যে 15 দফা ছিল, আমেরিকা বোর্ড অফ পিস মানে তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 দফা দিচ্ছে, নেতানিয়াহু সেটা মানবো না বলে দিচ্ছে। এটি কি শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য? অক্টোবরে যেহেতু একটা নির্বাচন আছে, নেতানিয়াহুকে তো জিততে হবে, দেখাতে হবে তার সমর্থকদেরকে, ভোটারদেরকে, নাকি ইসরায়েল আসলেই সে পজিশনে আছে? আমেরিকা কি বললো শুনলাম না। আম, আমার মনে হয় এটা দুই দিকেই কিছু বাস্তবতা আছে। প্রথম দিকটা আপনি যেটা বলছিলেন যে ইজ ইট রেটোরিক্যাল, ইন সাম ওয়েজ দিস ইজ রেটোরিক্যাল, যে এটা বলার পরে যে আলাদা করে ইসরায়েল খুব বিরাট ধরনের মিলিটারি ক্যাম্পেইন শুরু করেছে গাজার উপরে, তা তো না। ইসরায়েল একদম প্রথম থেকে এই চুক্তির সমস্ত শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার রেলেন্টলেস বোম্বিং এন্ড কিলিং চালিয়ে যাচ্ছে। সেই 25 সালে যে শান্তি চুক্তি তথাকথিত বোর্ড অফ পিসের মধ্য দিয়ে হয়েছে, তারপর থেকে ইসরায়েল গাজাতে যে কতজন সিভিলিয়ান মেরেছে তার সংখ্যা অক্টোবর 7-তে ইসরায়েলে যে কয়জন সিভিলিয়ান মারা গিয়েছিল তার চেয়ে বেশি। সুতরাং ইসরায়েলের জন্য এটা নতুন কিছু নয়, এবং এটা কেন সে করতে পারে সেই প্রশ্নটা, যেটা দ্বিতীয় পার্ট, সেটা আমরা সবাই জানি যে ইসরায়েল যে পরিমাণ ট্রেমেন্ডাস পলিটিক্যাল ক্লাউড আমেরিকার ডোমেস্টিক স্ফিয়ারে রাখে, বিশেষ করে রিপাবলিকান পার্টির উপরে এই প্যাকের মাধ্যমে, যেটা আমরা থমাস মেসির প্রাইমারিতে দেখলাম এবং অন্যান্য প্রাইমারিতে দেখলাম। সেই কারণে নেতানিয়াহু এর আগেও বলেছেন যে আমেরিকার পলিটিক্স আমার পকেটের মধ্যে থাকে। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে ইসরায়েল জানে যে সে যা বলবে সেটা আসলে আমেরিকা সেটা বিরুদ্ধে ইফেক্টিভলি আসলে যেতে পারবে না। আমেরিকা যাই বলুক, আমেরিকার যে রুলিং এলিট তারা আসলে যেতে পারবে না বা যাবে না। সো সেই নিশ্চয়তাটা থাকার কারণেই নেতানিয়াহু আসলে এতটা কনফিডেন্ট। আবার এটাও ঠিক যে সামনে যেহেতু ইসরায়েল একটা ইলেকশন, সেদিক থেকে তার দেখাতে হবে, যেহেতু একটা সমালোচনার মুখে সে এবং তার গভর্নমেন্ট পড়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি এত বড় অ্যালাই হয় তাহলে কিভাবে এরকম একটা হিউমিলিয়েটিং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ইরানের সাথে করে। সেই জায়গায় একটু নিজেকে প্রুফ করার ব্যাপার তো অবশ্যই আছে, যে দেখো আই এম দ্য অনলি ওয়ান হু ক্যান স্ট্যান্ড আপ টু প্রেসিডেন্ট ট্রাম্প, নো ওয়ান এলস ক্যান ডু দিস। এটা তো নেতানিয়াহু বারংবার বলেছে। তো সেই জায়গা থেকে একটা রেটোরিক্যাল পার্টও আছে, বাট ইফেক্টিভলি গাজাতে সিজফায়ার কখনোই কার্যকর হয়নি এবং এখনো হয়নি, এবং এখন আরো হিউমিলিয়েটিং ভাবে নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছে যে আই ডোন্ট কেয়ার। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স আই সি। অনেক ধন্যবাদ জনাব আব্দুল লতিফ সম্রাট। একটু আপনার কাছে শুনি, এর আগে আপনি কিছুটা আলোচনা করেছেন বিষয়টা নিয়ে, সেটি হলো এয়ারফোর্স ওয়ানের যে তার কে থেকে আমাদের প্রেসিডেন্ট চলে আসতেন, আপনি বলছিলেন এটি লজ্জাজনক, আপনি বলছিলেন যে পালিয়ে আসতে হয়েছে। বিষয়টি আবার ভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। আপনি যদি জানেন যে নিশ্চিত আপনার মৃত্যুর ঝুঁকি রয়েছে, আপনি বোকা না হলে তো আপনি সেই ঝুঁকিতে যাবেন না, আপনি বিকল্প একটা সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করবেন, এটি স্বাভাবিক। আপনি বলছিলেন 200 বছরে হয়নি, 2000 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও পাকিস্তানে গিয়েছিলেন এইভাবে বিকল্প একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে, অনেকটা চুপিসারে। আমি আপনার কাছে যেটি জানতে চাইছি সেটি হলো, নিরাপত্তা হুমকিটা নিশ্চিত ছিল, এটি ইউএস এর ইন্টেলিজেন্স বলছে, এবং বলার কারণে এই বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে। ইরান তারা কি এই সাহস করবে কিংবা করতো সেই সময় যে আমেরিকার প্রেসিডেন্টকে? হ্যাঁ, শেষ হয়েছে। জি, মানে আমেরিকার প্রেসিডেন্টকে অ্যাসাসিনেট করা। এই আপনি দুইটা বলছেন বিপরীত ধর্মী কথা। একটা হলো যে সমস্ত ইনফরমেশন গুলা তাদের কাছে অ্যাভেলেবল ছিল এবং তারা মনে করছে ইট ইজ এ ক্রেডিবল থ্রেট, সেই জন্যই তারা এই ব্যবস্থা নিছে। তাইলে এরা এই পাশে করবে কিনা সে ব্যাপারে তো কোনো সন্দেহ ছিল না তাদের। এরা করতেও পারে এরকম একটা ব্যাপারে তো ব্যাপারটা গেছে। অতএব সেই জন্যই তারা এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে গেছে, এবং যত কিছুই হোক এইখানে এইভাবে যুদ্ধ চলাকালীন সময়ে সরাসরি আমাদের দেশের রাষ্ট্রপতির জীবন হুমকির মুখে চলে গেছে একটা ন্যাটো সম্মেলনে। যে এর কতগুলো দিক বিবেচনা করলে দেখা যায় এটা আমেরিকার জন্য একটা চূড়ান্ত হিউমিলিটিং সিচুয়েশন
হয়েছিল এবং এটা নিয়ে এখনো আলোচনা হচ্ছে। আর একটা কথা আমি বলি যে ওই যে তিনটে দেশের যে অ্যালায়েন্সটা হয়েছে, এটার আগে আর একটা জিনিস চেষ্টা করতেছিল ট্রাম্প, আপনাদের মনে থাকার কথা, যে আব্রাহাম সে অ্যাকর্ড। আব্রাহাম অ্যাকর্ড, অ্যাকর্ড, হ্যাঁ। অ্যাকর্ডটা নিয়ে এদের সবাইকে মানে একত্রিত হওয়ার জন্য বলছিল। সেক্ষেত্রে পাকিস্তান একটা স্টেটমেন্ট দিছে, কোনো থ্রেট অথবা কোনো অর্থের প্রলোভনে পাকিস্তান ওই জোটে যাবে না এবং ইসরায়েলের কখনো স্বীকৃতি দিবে না। এবং এরপরে টার্কিও ওইটা বলছে যে আমরা কোনো অবস্থাতে তাদেরকে স্বীকৃতি দিব না। এখন পাকিস্তান, ইরান এবং টার্কির যে অ্যালায়েন্সটা হয়েছে, এইটা কিন্তু ট্রাম্পের ওই আব্রাহাম অ্যাকর্ডকে ইন এ ওয়ে ডিফাই করে এইটা হয়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে এখন পর্যন্ত পাকিস্তান বলতেছে একটা কিন্তু ওদের ডিফেন্স মিনিস্টার বলছিল সৌদি আরব ইজ এ রেড লাইন। এইটা দিছিল কাতারের ওই বম্বিং এর পরে, যে যদি এখানে ইরান তো আছে কিন্তু ইসরায়েল যদি ডাইরেক্টলি ইসকে সৌদি আরবকে হিট করে তাইলে দে উইল রিয়াক্ট ইমিডিয়েটলি উইদাউট বিং অ্যাফ্রেড অফ আমেরিকান ইন্টারফারেন্স। এইটা বলার জন্য এই অ্যাকর্ডটা তাড়াতাড়ি করাটা অ্যাকচুয়ালি আব্রাহাম অ্যাকর্ডের প্রতি একটা চপেটাঘাত হয়েছে। এবং বর্তমানে ওইখানে যে পরিস্থিতি আছে তাতে যে সেদিনও দেখলাম আরব আমিরাত যে ওই যে $1 বিলিয়ন ইরানকে ছেড়ে দিছে, তার পিছনে গোপন একটা চুক্তি আছে যে তাদেরকে আপাতত কোনো হামলা করবে না। আর তারাও বলে দিছে আমাদের ঘাঁটির থেকে উড়ে যে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই যে যে তলে তলে একটা নেগোসিয়েশন হচ্ছে এবং দেমসেলফ, আপনি যেটা আগে বলছিলেন যে তারা যে ডিফেন্সলেস হয়ে গেল, তাদের পেট্রিয়ট নিয়ে ইসরায়েল ঠেকাইলো, তাদেরকে প্রোটেক্ট করলো না, তারা একটু হইলেও ইট ওয়াজ এ ওয়েক আপ কল যে তোমরা যে এত টাকা পয়সা বিলিয়নস অফ ডলার যখনই গেছে, বিশেষ করে ট্রাম্প আসলে যে কাতারের কাছ থেকে প্লেন নিছে, এর আগের বার আসছিল $450 বিলিয়ন কন্ট্রাক্ট নিছে, বোয়িং এর সমস্ত প্লেন তাদেরকে বেচা এইগুলা। কিন্তু তারা আলটিমেটলি দেখতেছে যে আলটিমেটলি দে আর নট গেইনিং এনিথিং আউট অফ ইট। এবং ইরানরে আক্রমণ করার পথে তাদের অর্থনৈতিক যে দুর্বলতা অলরেডি দেখা যাইতেছে। আপনি ইভেন যদি ফরগেট এনিথিং এলস, আপনি ইফ ইউ গো থ্রু দি অ্যাডস, দুবাইয়ের বাড়ির দাম কমছে, দুবার মর্গেজের কমছে, মানে এভরিবডি ইজ সাফারিং ওভার দেয়ার। আর তারা সবাই জানে যে ইরানের মিসাইল গুলা ইজ কেপেবল অফ রিচিং দেয়ার পিওর ওয়াটার প্ল্যান্ট, দেয়ার পাওয়ার প্ল্যান্টস, যার জন্য ট্রাম্প বহুবার থ্রেট করে ওদের গ্রিড গুলাকে ওইভাবে করছে না, কারণ তারা বলছে ইউ হিট মি আই উইল হিট দেম অ্যান্ড ইসরায়েল। অতএব এইখানে একটা জিনিস শুধু বলা যায় যে যদি এই যে যে তিনটে কান্ট্রির যে অ্যালায়েন্স হইল, এইটাকে যদি মুসলিম দেশের মধ্যে আরো বৃদ্ধি করা যায় বা কোনো কারণে এই জোট যদি আরো বড় করতে পারে, তাইলে ওইখানের সিচুয়েশন মানে প্রথম যেদিন ইরান যুদ্ধে নামছে তার চাইতে অনেক ডিফারেন্ট হবে। এবং মানে আমেরিকাকে তার নেটোরা তো এখন পর্যন্ত তো মানে কেউ কেউ এটাকে মুসলিম নেটো বলছেন, মুসলিমদের নেটো হিসাবে, ইসলামিক নেটো। রাইট। আলটিমেটলি যদি এইটা এই অ্যাকর্ড, আব্রাহাম অ্যাকর্ড যেটা হইল না, এইটা যদি এদের মধ্যে একটা অ্যাকর্ড হয়ে যায় উইদাউট ইসরায়েল, যাদের কথা বলা হচ্ছে, তখন সেটাও তো একটা মারাত্মক সেটব্যাক ফর দিস কান্ট্রি। তো আমি ওভারঅল একটা জিনিসে দেখি যে যেমন ইরান একদম বারবার একটা জিনিস আরাগাসি বলছে, আপনারা খেয়াল করছেন কিনা, সে বলছে যে দেখেন ও কি বলে তা নিয়ে আমরা উৎকণ্ঠিত না, কারণ কি ও যা করার করবেই। যদি বলে যে আমি আর বম্বিং করব না, সেই দিন বম্বিং করবে। অতএব যে মানুষটার কোনো কথাই বিশ্বাসযোগ্য না,
অতএব তার কোনো কথায় আমরা ভয় পাওয়ার জন্যই না। এবং নিউক্লিয়ারের ব্যাপারে একটা কিন্তু কিন্তু এখন বলে দিছে, দ্যাট ইজ অফ দি টেবল, অফ দি টেবল। তারা আর এইটা নিয়ে কথা বলবে না। অথচ এটাই কারণ ছিল এক এখন নম্বর ইস্যু। এতদিন পরে, আগে লাস্ট একটা কথা বলি, তারা এতদিন কিন্তু একটা কথা বলছে যে না আমরা এটা এই এতটুকু করছি, আপনারা ইন্সপেকশন করছেন। এখন 2-3টে কোশ্চেন খুব ভেরি কমনলি উঠতেছে ইন ডিফারেন্ট লোকাল টক শো। আগে এই কথাটা কেউ কোনোদিন বলতো না যে ইসরায়েল নিউক্লিয়ার বম থাকলে আমরা রাখতে পারবো না কেন, এই কথাটা এখন ইরান বলতেছে। তোমরা দুইজন আমার ইন্সপেক্ট করলে তারাও ইন্সপেক্ট করতে হবে, এবং মিডল ইস্টকে কমপ্লিটলি নিউক্লিয়ার ফ্রি করতে হবে। এইটা কিন্তু মোটামুটি ভাবে ইরান যুদ্ধের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা সবাই সাপোর্ট করতেছে, ইভেন ইউনাইটেড নেশন সাপোর্ট করতেছে, যে এই অবস্থা। যে আরেকটা কি, ওরা সব সময় দেখবেন ফেসবুকে দেখবেন ওরা একটা দেয় অদ্ভুত, ডাজ ইসরায়েল হ্যাভ এ রাইট টু এক্সিস্ট। তা ওই যে মিশিগানের যে জিতলো আব্দুল আল সাইদ, সাইদ, হ্যাঁ, তো ও কিন্তু বলছে যে এইটা কোনো একতরফা হইতে পারে না। তোমার এক জায়গায় শুধু তারা সবকিছু রাখবে, এরা কিছু রাখতে পারবে না, এবং তুমি তাকে একতরফা অস্ত্রপাতি দিবা, এইটা অ্যাকসেপ্টেবল না। ওকে ওকে। এবং এবং ও কোশ্চেন করছে যে এভরিবডি আস্ক এ কোশ্চেন, ডাজ ইসরায়েল হ্যাভ এ রাইট টু এক্সিস্ট? Can I ask if Palestine, who have been living there for 1,000 years, do they have a right to exist? আর আজকের একটা লাস্ট খবর আপনার ওই যে সেই আমি দেখছি, ওখানে ওরা বলছে যে নতুন করে ফ্রেশ ভাবে ওয়েস্ট ব্যাংকে ওই ইসরায়েলি সেটেলাররা কিন্তু ব্যাপক হারে ঘর বাড়ি ভাঙতেছে এবং তাদেরকে তাদের বসত বাড়ি থেকে তাড়াইতেছে। আলটিমেটলি এটা যে কি ধরনের একটা যুদ্ধে পরিণত হবে, মানে এইটা সত্যি আশঙ্কাজনক এন্ড ভেরি অ্যালার্মিং। আমরা একটু ডক্টর নাজমা সাকিব আপনার কাছে শেষে প্রসঙ্গটাই জানবো, যেটি জনাব আব্দুল লতিফ সম্রাটের কাছে জানতে চেয়েছিলাম। সেটি হলো এয়ারফোর্স ওয়ানে করে ফেরার যে বিষয়টি, এই ফেরার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কারণ আমরা স্টেট সেক্রেটারি, তারপরে আরো স্কট বেসেন্ট, তাদের সবাইকে ওই বিমানে রাখা হলো, নিশ্চিত হামলা হবে এই আশঙ্কা থাকার পরও প্রায় 13-14 জন সংবাদকর্মী সেখানে ছিলেন। এটি কি দরকার ছিল, নাকি তাদেরকেও সেফ সাইডে নেওয়ার সুযোগ ছিল? খুব ট্যাকটিক্যাল জায়গা থেকে যদি দেখি, আসলে তাদেরকে যদি সরায় নেওয়া হতো, তাহলে যে উদ্দেশ্যে কাজটা করা হচ্ছিল, অ্যাবসলিউট সিক্রেসি মেইনটেইন করে প্রেসিডেন্ট ট্রাম্পকে অন্য আরেকটা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া, সেই পুরো প্ল্যানটাই আসলে ভেস্তে যাওয়ার একটা বড় ধরনের চান্স ছিল। সো ট্যাকটিক্যাল জায়গা থেকে আমার কাছে এটা জাস্টিফাইড মনেই হয় যে আসলে লেসার অফ দি টু ইভিলস তারা বিবেচনা করেছে, যে প্রেসিডেন্টের জানটা বাঁচাতে হবে এটা সবার আগে, এবং ডেজিগনেটেড সার্ভাইভারের যে আইডিয়াটা, সেই জায়গায় ভাইস প্রেসিডেন্টকে আলাদা করে ফেলা, সেটাও আরেকটা দিক রয়েছে এখানে। তো এই ট্যাকটিক্যাল জায়গার বাইরে গিয়ে আমি যদি একটু স্ট্র্যাটেজিক জায়গা থেকে বিষয়টা দেখি, যে আসলে মানে খুব ওপর থেকে দেখলে জিনিসটা কি দাঁড়ালো, সেটা হচ্ছে এই যে যখন আপনি আন্তর্জাতিক আইনকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশে যে সেখানকার সিটিং প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে আসতে পারেন, যখন আপনি অন্য আরেকটা দেশে যে সেখানকার যে টপ লিডার তাকে অ্যাসাসিনেট করতে পারেন এবং সে ব্যাপারে গৌরব অনুভব করতে পারেন, যেটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, তো সেই অবস্থায় দাঁড়িয়ে তো আপনি এক্সপেক্ট করতে পারেন না যে আপনার ঘর একদম পুরোপুরি নিরাপদ থাকবে। আপনাকে কেউ যদি রিটালিয়েট করার সুযোগ পায়, কেন সে রিটালিয়েট করবে না? যেখানে আমরা জানি যে এখন এই অ্যাসিমেট্রিক ওয়ারের যুগে ব্যাপারটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। এখন কিন্তু সেই আগের মতো একদম কনভেনশনাল মিলিটারি, একদম আপনার সমানের সমান আপনার ফাইটার যেটা আছে আমার ওই F-35 এর মতো থাকা লাগবে, ব্যাপারটা এরকম না। কথার কথা, আজকে যদি ইরান 1000 চিপ ড্রোন পাঠায় একটা এয়ারক্রাফট ক্যারিয়ারকে টার্গেট করে, এয়ারক্রাফট ক্যারিয়ার কি করবে? ওভারওয়েলমড হয়ে যাবে সেখানকার এয়ার ডিফেন্স। সুতরাং সেটা এই হিট নিতে বাধ্য হবে। ঠিক একইভাবে আমরা যেহেতু নর্মস এবং ইন্টারন্যাশনাল রুলস বেসড অর্ডার থেকে একদম পুরোপুরি বের হয়ে গেছি, এখন আর এগুলার কথা কেউ বলেও না, এগুলা ফানি বিষয়। সুতরাং সেই জায়গা থেকে দেখলে এখন তো আসলে আর কোনো
কোনো কিছুর উপরে লাগাম টানার মতো কিছু নেই। আপনি অ্যাসাসিনেট করেছেন, কারো সক্ষমতা থাকলে আপনাকেও অ্যাসাসিনেশনের অ্যাটলিস্ট হুমকির মুখে পড়তে হবে। যেটা আমার সহ আলোচক বলছিলেন যে এটা অসম্ভব হিউমিলিয়েটিং একটা ব্যাপার যে আমেরিকান প্রেসিডেন্টকে এভাবে ও একটা ট্রাকে করে পালিয়ে এয়ারপোর্টের মধ্যে অন্য আরেকটা প্লেনে চড়ে আসতে, মানে লিটারালি হলিউড মুভির কাহিনী আর কি। হয়তো আমরা ভবিষ্যতে এক সময় একটা হলিউড মুভি দেখবো এই বিষয়ে। তো এটাই লেসন যে আসলে ব্যাপারটা এখন আর আগের মতো যেহেতু নাই, হয়তো ভবিষ্যতে আমরা আরো হিউমিলিয়েটিং এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আমাদের আনফরচুনেটলি রেডি থাকতে হবে আর কি। জি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন যে এই ধরনের ঝুঁকির মধ্যে তিনি থাকেন, তিনি অভ্যস্ত এই ধরনের ঝুঁকির মধ্যে থাকতে, এবং এটা খুবই স্বাভাবিক যে আমেরিকার প্রেসিডেন্টের এই যুদ্ধ না হলেও কিংবা মাদুরোকে তুলে না আনলেও আমেরিকার প্রেসিডেন্টের জন্য অনেক রকম হুমকি থাকে বলেই তো এত বিশাল বিশাল বাজেটের বড় বড় বাহিনী তার নিরাপত্তায় কাজ করতে হয়। এটি সামনের দিনেও হয়তো থাকবে, ঝুঁকি থাকবে, কিন্তু নিরাপত্তা বাহিনী যথেষ্ট দক্ষতার সঙ্গে সেটি মোকাবেলা করবে বলেও আমরা প্রত্যাশা করতে পারি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। একই সঙ্গে দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আগামীকাল রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।